আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনবেন লেখক দীপক চন্দ্রের কলমে একটি বৃষ্টি মধুর প্রেমের গল্প, তোর জন্যই বাঁচি। কলকাতার এক পুরানো অলিগলিতে বইয়ের দোকান চালায় সৌম্য। ছোটবেলা থেকেই বইয়ের গন্ধ, শব্দ আর পাতার ছোঁয়া তার জীবনের অংশ। কিন্তু সে কখনো ভাবেনি এই বইয়ের পাতার মতোই কারোর চোখের গভীরে সে হারিয়ে যাবে। অন্যদিকে অনুরাধা একজন চিত্রশিল্পী, তার তুলির আঁচড়ে প্রাণ পায় ক্যানভাসের মৃত রঙগুলি, কিন্তু নিজের জীবনের রঙগুলো যেন কোথায় হারিয়ে ফেলেছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু তাদের আদরে সে বরাবরই একা। জীবন থেকে অনেক কিছুই চায়নি সে, শুধু চেয়েছিল একটু ভালোবাসা। একদিন বিকেলে অনুরাধা এসে দাঁড়ালো সৌম্যর দোকানের সামনে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, আর দোকানের ভেতরে সৌম্য এক মনে পড়ছিল জীবনানন্দের কবিতা, আমার বুকে হাত রাখো, বৃষ্টির শব্দ শুনবে। হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে সামনে। মাথা তুলে দেখল একটি মেয়ের চোখে যেন অদ্ভুত এক গভীরতা। ভিজে যাওয়া চুল, হাতে ধরা একটা স্কেচ বুক, আর চোখে একটা কেমন ছায়া। মাফ করবেন, আমি কি ভেতরে আসতে পারি? সৌম্য কিছু না বলে একপাশে সরে দাঁড়ালো। অনুরাধা এসে ঢুকে পড়ল ভেতরে, হাতে তুলে নিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, এই বইটা পড়েছেন? পড়েছি, বলতে পারো আমার একটা অংশ হয়ে গেছে এটা। আমি কখনো পড়িনি, কিন্তু পড়তে চাই। আপনি যদি বলেন এটা কি কেবল প্রেমের গল্প, নাকি তার চেয়ে বেশি কিছু? প্রেম তো এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে সেটা রবি ঠাকুরের মতো গভীর, কারো কাছে জীবনের চলার পথের ছায়া। তুমি কিভাবে ভাবো? আমি প্রেম মানে বুঝি দুজন মানুষের মাঝে এক অনিবার্য টান, যা না চাইলেও বেঁধে ফেলে। সেদিন থেকে সৌম্য আর অনুরাধার কথাবার্তা শুরু হলো। প্রথমে বইয়ের গল্প, তারপর জীবনের। সৌম্য জানতো না কখন সে অনুরাধার চোখের ভাষা পড়তে শিখেছে, আর অনুরাধা জানতো না কখন তার নিঃসঙ্গ দিনগুলো রঙিন হয়ে উঠেছে সৌম্যের বইয়ের পাতায়। একদিন বিকালে অনুরাধা এলো না। সৌম্য অপেক্ষা করলো। রাত হয়ে গেল, পরের দিনও এলো না। ফোন নম্বর জানা নেই, বাড়ির ঠিকানাও না, শুধু একটা নাম, অনুরাধা। এক সপ্তাহ পর এক সকালে এক অচেনা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, সৌম্যদা? অনুরাধা, কোথায় ছিলে? আমি হাসপাতালে, একটু আসবে? সৌম্য দেরি না করে ছুটল হাসপাতালে। গিয়ে দেখলো অনুরাধার কপালে ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে, চোখে মুখে ক্লান্তি, কিন্তু হাসিটা এখনো আগের মতোই উজ্জ্বল। কি হয়েছে? একটা ছোট অ্যাক্সিডেন্ট, চিন্তা করো না। সৌম্য প্রথমবারের মতো বুঝল অনুরাধাকে হারানোর ভয় তার বুকে কেমন একটা শূন্যতা তৈরি করছে। সে আস্তে করুন অনুরাধার হাত ধরল। তুই যদি আমার জীবন থেকে হারিয়ে যাস, আমি হয়তো আর এই বই পড়তে পারবো না, কারণ আমার সব গল্প এখন তোকে ঘিরেই লেখা। অনুরাধার চোখ ছলছল করলো। তুই থাকবি তো আমার পাশে? আমি তো তোর জন্যই বাঁচি। অনুরাধা চোখ বন্ধ করলো। তার জীবনের সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে সৌম্যর হাত শক্ত করে ধরে রাখলো। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অনুরাধা কিছুদিন সৌম্যর বইয়ের দোকানে যায়নি। সৌম্য অপেক্ষা করেছে, বইগুলোর পাতায় তার অনুরাধার খোঁজ করেছে। একদিন হঠাৎ এক বিকেলে দরজার ঘন্টা টুং টাং করে বেজে উঠল। সৌম্য তাকিয়ে দেখল অনুরাধা দাঁড়িয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে সেই চেনা হাসি। তুই এলি? হ্যাঁ এলাম, তোকে তো কথা দিয়েছিলাম ফিরে আসবো। সৌম্য কিছু না বলে তাকিয়ে থাকলো অনুরাধার দিকে। কি দেখছি সেভাবে? দেখছি তুই স্বপ্ন নাকি সত্যি। স্বপ্নটা যদি সত্যি না হতো
তবে তুই কি আমাকে এভাবে অপেক্ষা করতে পারতে? সমু মাথা নাড়ল। তুই জানিস না এই কদিন আমি কেমন ছিলাম। মনে হচ্ছিল আমার বইগুলোর শব্দ যেন নীরব হয়ে গেছে, কবিতাগুলো যেন কাঁদছে। অনুরাধা আস্তে করে হাত রাখলো সৌম্যর হাতের উপর। আমি আছি সৌম্য, তুই জানিস এই পৃথিবীতে কিছু মানুষ আসে একে অপরের জন্য। আমি তোর জন্যই এসেছি। সেদিন বিকেলে ওরা দুজনে শহরের ব্যস্ততা থেকে পালিয়ে চলে গেল গঙ্গার ঘাটে। শীতের পরন্ত বিকেলে গঙ্গার জল রঙে সূর্যের শেষ আলো মাখামাখি। অনুরাধা জল ছুঁয়ে বলল, জানিস আমি যখন হসপিটালে ছিলাম তখন মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা অসমাপ্ত ছবি, যেখানে কেবল ফিকে রঙের ছায়া। কিন্তু তুই যেন আমার তুলিটা আবার আমার হাতে ধরিয়ে দিলি। তাহলে এই ছবিটা শেষ করতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি একা পারবো না। তুই থাকবি তো? আমি তো তোর জন্যই বাঁচি অনু। অনুরাধা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আস্তে করে মাথাটা সৌম্যর কাঁধে রেখে চোখ বন্ধ করলো। নদীর ওপারে সূর্যটা ডুবছিল, আর তার আলোয় ওদের জীবনের একটা নতুন গল্প শুরু হচ্ছিল। সেই সন্ধ্যায় গঙ্গার ধারে বসে সৌম্য আর অনুরাধা অনেক কথা বলল। সময় গড়িয়ে গেল, কিন্তু ওরা বুঝতেই পারল না। চারপাশের আলো ম্লান হয়ে এলেও ওদের গল্পের আলো নিভছিল না। সৌম্য, তুই কি কখনো ভেবেছিস আমাদের দেখা না হলে কি হতো? হয়তো আমি বইয়ের মধ্যে হারিয়ে থাকতাম, তুই ছবির মধ্যে, কিন্তু জীবনের আসল গল্পটা তো একসঙ্গে লেখা হয়, আলাদা নয়। তুই যদি একদিন চলে যাস, তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে যেতে পারবো? তোর বইয়ের পাতায় লেখা প্রেমের গল্পগুলোর মতো তো সব সম্পর্ক হয় না সৌম্য। জীবন কঠিন, বাস্তবতা নিষ্ঠুর। যদি একদিন আমাদের পথে বাধা আসে। তুই জানিস আমি জীবনানন্দের একটা কবিতা খুব ভালোবাসি। আমি তোমাকে বলছি, ভালোবাসা কোনো কুহক নয়, ভালোবাসা শাশ্বত। অনুরাধা তার হাতটা শক্ত করে ধরল। সৌম্য, আমি তোকে একটা ছবি উপহার দেব। কি ছবি? আমাদের গল্পের শেষ দৃশ্য, যেখানে তোকে আর আমাকে একসঙ্গে দেখা যাবে একটা বিশাল গাছের নিচে, বইয়ের পাতা ছড়িয়ে, রঙের ক্যানভাসে ছাপ রেখে, যেখানে আমাদের গল্প শেষ হবে না, শুরু হবে বরাবর। সৌম্য মুগ্ধ হয়ে অনুরাধার দিকে তাকালো। এই মেয়েটার মধ্যে যে কত অদ্ভুত মায়া, সেটা ভাষায় বোঝানো কঠিন। তোর ক্যানভাসের ছবিটা যখন শেষ হবে আমাকে দেখাস, কিন্তু তার আগে তুই আমার একটা কথা শোন। কি কথা? আমি তোর জন্যই বাঁচি অনুরাধা। আর আমি তোর জন্যই আঁকি সৌম্য। সেদিনের পর থেকে ওদের জীবন বদলে গেল। অনুরাধার তুলিতে সৌম্যর স্বপ্ন রং পেল, সৌম্যর বইয়ের পাতায় অনুরাধার গল্প জায়গা করে নিল। ওরা একসঙ্গে দোকান সামলাতো, বিকেলের ছাদে বসে কবিতা পড়তো, নদীর ধারে বসে জীবন নিয়ে গল্প করতো। অনুরাধা সত্যি একদিন সেই ছবি এঁকেছিল, আমাদের একসঙ্গে বসে থাকার মুহূর্ত। ছবির কোণে ছোট করে লেখা ছিল, তোর জন্যই বাঁচি। আর সেই ছবির ফ্রেমটা ছিল সৌম্যর বুক শিল্পের একদম মাঝে। ঠিক আমাদের গল্পের মতো, যে যে গল্প গল্প কখনো শেষ হয় না। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।